ক্লাস 12 আজকে আমরা কলা পালন বা টিস্যু কালচার নিয়ে আলোচনা করব। টিস্যু কালচার বা কলা পালন প্রথমত আলোচনা করতে গেলে এটা এতটাই একটা বিস্তৃত অধ্যায় হবে যে সেটা সেটা অনেকটাই মানে সেটাতে হয়তো গোটা 12 ক্লাসটাই চলে যাবে। তো এখানে আমাদের যতটুকু আছে ক্লাস 12-এ যতটুকু আছে সেই সিলেবাস ধরেই আমরা মোটামুটি দেখব। তার মধ্যে শুধু সামান্য একটা কনসেপ্ট তৈরির এই অবধিই রয়েছে, বাকি ডিটেলস এরকম কিছু নেই। কারণ আমি বললাম আবারও যে ডিটেলটা যদি পড়তে যাই তাহলে হয়তো গোটা ক্লাস 12টাই লেগে যাবে। তো আজকে স্টার্ট করছি আমরা টিস্যু কালচার বা কলা পালন। প্রথমত আমাদেরকে জানতে হবে টোটিপোটেন্সি কাকে বলে। টোটিপোটেন্সি কথাটার মানে হচ্ছে উদ্ভিদের একটা কোষ থেকেই কিন্তু, যদি সেরকমভাবে উদ্ভিদের একটা কোষ থেকেই কিন্তু উদ্ভিদের সমস্ত পুরো শরীরটা তৈরি করার ক্ষমতা রাখে একটাই কোষ, যেটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। আজকে যদি আমার চামড়া থেকে একটা কোষ নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমার মতন আর একটা ক্লোন তৈরি করা যাবে না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের সেই গুণাগুণটা রয়েছে, যদি আমরা একটা কোষ নেই তাহলে কিন্তু সেখান থেকে একটা সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করার ক্ষমতাও এখন বিজ্ঞানীরা মানে মানে বিজ্ঞানীদের এটা ক্রেডিট নয়, এটা প্রকৃতির ক্রেডিট যে একটা কোষ থেকেই উদ্ভিদ সে তার নিজস্ব সম্পূর্ণ একটা শরীর গঠন করার ক্ষমতা রাখে। তো এটাকেই বলা হচ্ছে টোটিপোটেন্সি। তো এই টোটিপোটেন্সিকে কাজে লাগিয়ে পরীক্ষাগারে যখন কাচের পাত্রে উপযুক্ত পুষ্টি মাধ্যমে উদ্ভিদের অন্তরিত কোষ অর্থাৎ উদ্ভিদের ভেতরের কোষ কলা বা অঙ্গের বৃদ্ধি এবং পোষণ ঘটানোকে কলা পালন বা টিস্যু কালচার বলা হচ্ছে। অন্তরিত কোষ মানে হচ্ছে একটা আলাদা করা কোষ, কলা এবং অঙ্গের বৃদ্ধি ঘটানো হয়। পূর্ণ উদ্ভিদও গঠন করা যেতে পারে, তার নির্দিষ্ট কোনো অঙ্গও গঠন করা যেতে পারে, কোনো কলা গঠন করা যেতে পারে উদ্ভিদের। তো এগুলো টিস্যু কালচারের দ্বারা করা যায় কৃত্রিমভাবে অর্থাৎ পরীক্ষাগারে। বিভিন্ন ধরনের টিস্যু কালচারের প্রকারভেদ রয়েছে, তার মধ্যে যেগুলো অঙ্গ পালন, অসংগঠিত কলা পালন, ভ্রূণ পালন, প্রোটোপ্লাস্ট পালন, প্রলম্বন পালন। অঙ্গ পালন কি না, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, অপরিণত ফল এবং ফলের অংশ ইত্যাদি অঙ্গকে পালন করা হয় এখানে। অসংগঠিত কলা মানে ক্যালাস পালন, সেখানে আলাদা করে কোনো অঙ্গ নয়, একটা অসংগঠিত অবস্থায় সেটা বৃদ্ধি পেতে থাকে। ভ্রূণ পালন একটা বর্ধনশীল বীজ থেকে অপরিণত ভ্রূণ নিয়ে পুষ্টি মাধ্যমে সেটাকে পালন করা হয় এবং পরিণত ভ্রূণ পালন করার পর সেটাকে সেখান থেকে সম্পূর্ণ চারাগাছ উৎপত্তি ঘটানো হয়। এবার এটার পেছনে কারণটা কি, আমি একটা অপরিণত ভ্রূণ নিলাম, সেটাকে আমি পরীক্ষাগারে পরিণত করলাম, তারপর সেই পরিণত ভ্রূণটাকে আবার লাগালাম। আমি যদি এমনিই রেখে দিতাম, অপরিণতটা একসময় প্রাকৃতিকভাবে পরিণত হতো, তারপর সেখান থেকে নিজে থেকেই চারা গাছ গজাতো। কিন্তু এরকম করা হয় না কেন? কেন না, অপরিণত ভ্রূণের অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। অনেক অপরিণত ভ্রূণই কিন্তু নষ্ট হয়ে যায়, সেখান থেকে সঠিকভাবে ভ্রূণ থেকে আর উদ্ভিদ তৈরি হয় না। সেটা যাতে না হয় সেজন্য পরীক্ষাগারে কৃত্রিমভাবে সেই অপরিণত ভ্রূণটাকে পরিণত করা হয়, তারপর সেখান থেকে সেটাকে উদ্ভিদ হিসেবে পালন করা হয়। এরপর হচ্ছে প্রোটোপ্লাস্ট পালন। প্রোটোপ্লাস্ট পালন কাকে বলা হচ্ছে না, উদ্ভিদের কোষ প্রাচীরকে যান্ত্রিক উপায়ে উৎসেচকের সাহায্যে বিচ্ছিন্ন করে পালন মাধ্যমে সেটাকে বৃদ্ধি ঘটানো হচ্ছে। পালন মাধ্যমে প্রোটোপ্লাস্ট থেকে ক্যালাস সৃষ্টির মাধ্যমে ভ্রূণ সৃষ্টি বা চারাগাছ সৃষ্টি করা যায়। তাছাড়া দুটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্টের মিলন ঘটিয়ে হাইব্রিড প্রোটোপ্লাস্টও উৎপন্ন করা যায়। এরপর হচ্ছে প্রলম্বন পালন। এটা হচ্ছে সাসপেনশন কালচার। উদ্ভিদের কোষ বা কোষ সমষ্টি তরল পুষ্টি মাধ্যমে বৃদ্ধি ঘটানোকে প্রলম্বন পালন বলে। এখানে দেখো সবগুলো মোটামুটি ভাবে দেওয়া আছে। এই দেখো, উদ্ভিদের মূল নেওয়া হয়েছে আলাদা করে, বীজপত্র কাণ্ড নেওয়া হয়েছে, বীজপত্র নেওয়া হয়েছে, কাণ্ড নেওয়া হয়েছে, পাতা নেওয়া হয়েছে, অগ্রমুকুল, অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা থেকে বহু বিটপীয় শীর্ষ উৎপাদন করা হচ্ছে, বিটপ শীর্ষের পৃথকীকরণ করা হচ্ছে। তারপরে হচ্ছে অগ্রস্থ শাখা থেকে নতুন অপত্য সৃষ্টির জন্য স্থানান্তর করা হচ্ছে, সেখান থেকে নতুন হচ্ছে ক্যালাস তৈরি করা হচ্ছে। বীজপত্র কাণ্ড থেকে এখানে ক্যালাস তৈরি করা হলো, সেই ক্যালাস থেকে আলাদা আলাদা করে অর্গান তৈরি করা হচ্ছে, ভ্রূণ তৈরি করা হচ্ছে। তারপরে হচ্ছে প্রলম্বন কোষের উপস্থিতিতে সোমাটিক ভ্রূণ, কোষ ইত্যাদি প্রাপ্ত হয়ে নতুন করে আবার চারা গাছ তৈরি হচ্ছে। তো এরকম বিভিন্ন পদ্ধতিতে টিস্যু কালচার হয়।
পরীক্ষাগারে। তো টিস্যু কালচারের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? প্রয়োজনীয় উপাদান প্রথমত যেটা সব থেকে মানে হচ্ছে সেটা হচ্ছে একটা ল্যাবরেটরি যেখানে করা যাবে, অর্থাৎ সেটা সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করার পদ্ধতি থাকতে হবে। কারণ একটু যদি জীবাণু থেকে যায় তাহলে কিন্তু টিস্যু কালচার করা খুব মুশকিল হয়ে দাঁড়ায় বা হয়ই না। কেননা ফাঙ্গাস গ্রো করে যায় বা বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রো করে যায়, মানে পুষ্টি মাধ্যমটার মাধ্যমে, ওই মাধ্যমের মধ্যেই তো টিস্যু কালচারটা করা হচ্ছে। সেই মাধ্যমটায় কি হয় না, উদ্ভিদের জায়গায় সেখানে হয়তো ব্যাকটেরিয়া বাড়তে শুরু করলো, তো সেরকম হলে তো হবে না। তো সেই জন্য একটা সম্পূর্ণ জীবাণুমুক্ত ল্যাবরেটরি দরকার, একটা নির্দিষ্ট পুষ্টি মাধ্যম যেটাতে উদ্ভিদ জন্মাতে পারবে বা উদ্ভিদের যেসব প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট যেখানে থাকবে সেরকম একটা পুষ্টি মাধ্যম দরকার। জীবাণুমুক্ত করার ব্যবস্থা থাকবে, কেননা যে অংশটা উদ্ভিদের যে অংশটা নিচ্ছি সেই অংশটাকে প্রথমত জীবাণুমুক্ত করতে হবে এবং তার পরিবেশটাকেও, যেখানে আমরা টিস্যু কালচার করবো সেই পরিবেশটাকেও জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। এছাড়া বিভিন্ন পালন পাত্র, কাঁচের বিভিন্ন জিনিসপত্র রাখতে হবে। এরপর দেখো তোমাদের বই থেকেই এটা নেওয়া, যে পুষ্টি মাধ্যমে কি কি উপাদান থাকে মোটামুটি ভাবে একটা দেওয়া আছে, কত পার্সেন্টেজ লাগে, কতটা লাগে আর কি, পার্সেন্টেজ নয় কতটা পরিমাণ লাগে এবং কিভাবে মেশানো হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ, দেখে নেবে এটা তোমরা। এরপর হচ্ছে পালন কৌশল। পালন কৌশল প্রথমে একটা পরিবেশটাকে, ল্যাবরেটরির পরিবেশটাকে জীবাণুমুক্ত করা হয়, তাতে সমস্ত কিছু জীবাণুমুক্ত করা হয়। সেখানে পালন পাত্র থেকে শুরু করে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে শুরু করে যে উদ্ভিদ খণ্ডটা আমরা নিচ্ছি সেটা জীবাণুমুক্ত করা হয়, সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করা হয়। তারপর পালন মাধ্যম এবং পালন পাত্রে স্যানিটাইজেশন করানো হয়, বললামই স্যানিটাইজেশন মানে জীবাণুকরণ। এরপর উদ্ভিদ অঙ্গের, এরপর যে কোষটা থেকে, যে অঙ্গটা থেকে আমরা টিস্যু কালচার করবো আর কি, সেটাকে নেওয়া হলো, নিয়ে 25°C তাপমাত্রায় সেটাকে ওই পালন মাধ্যমের ওপর বা মিডিয়ামের ওপর রাখা হয়। গাজর গাছের মূল থেকে ক্যালাস পালন এভাবেই হয়ে থাকে। একটা সতেজ এবং পরিণত গাজরের মূল নেওয়া হলো, তারপর এটি 250 ml নির্বিচিত মানে স্যানিটাইজ করা বিকার নেওয়া হলো, সেখানে HgCl এবং 750 ml মানে একদম স্টেরিলাইজড ওয়াটার, আর পেট্রি ডিশ এবং ফ্লাস্ক, ধারালো স্ক্যালপেল, এগুলো নিয়ে এই মানে বীজটা মানে সরি এই মূলের অংশটাকে ওই এতে পেট্রি ডিশের মধ্যে ওই HgCl এর দ্রবণ এবং জলটাকে রেখে সেখানে গাজরের মূলটাকে রাখা হলো। পরবর্তীকালে আমরা দেখতে পাবো কি 25°C উষ্ণতায় সেখান থেকে মানে ক্যালাসটা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে সেখান থেকে একটা নতুন গাছ তৈরি হচ্ছে। কেন আমরা টিস্যু কালচারটা কেন করা হয় সেটা দেখো, সেটা আরো ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা হচ্ছে টিস্যু কালচারের ইম্পর্টেন্স বা গুরুত্ব কি কি। প্রথম যেটা, সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন, অর্থাৎ উদ্ভিদের যে কোনো অংশকে নিয়ে কৃত্রিম পালনের মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে প্ল্যান্টলেট তৈরি করে কৃষিকাজ এবং উদ্যানবিদ্যা এবং বন সৃজনের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয়েছে। এছাড়া রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, কোনো একটা উদ্ভিদের মানে কলাকর্ষণ পদ্ধতির মাধ্যমে সংক্রমিত উদ্ভিদ থেকে, কোনো একটা উদ্ভিদ হয়তো সংক্রমিত হয়ে গেছে কিন্তু সেখান থেকে একটা ছোট অংশ, যেখানটায় রোগটা নেই সেখান থেকে একটা ছোট অংশ কেটে নেওয়া হলো, সেটাকে পালন করলে কি হবে না, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি হবে। দেহজ ভ্রূণ সৃষ্টি, না দেহের পৃথক পৃথক এক একটি দেহ কোষ থেকে পালন মাধ্যমে এক একটি ভ্রূণ তৈরি করা যায়। গাজর, আলফা প্রভৃতি গাছের এই পদ্ধতিতে অল্প জায়গায় অনেক সংখ্যায় ভ্রূণ তৈরি হয়। দেহ কোষের সংকরায়ন, না দুটি পৃথক বৈশিষ্ট্যযুক্ত গাছের উদ্ভিদের প্রোটোপ্লাস্টকে করা হলো, যেটা আমরা দেখেছি প্রোটোপ্লাস্ট কালচার যেখানে হচ্ছে, সেখানে হচ্ছে দুটো আলাদা আলাদা উদ্ভিদের প্রোটোপ্লাস্টকে নিয়ে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে। এছাড়া হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি, এখানে পরাগরেণুর পালনের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা যায়। হ্যাপ্লয়েড উদ্ভিদে সহজেই প্রচ্ছন্নধর্মী মিউটেশন প্রকাশ পায়। চীনের জিংহুয়া 1, গুয়ান 1 যথাক্রমে গম এবং ধানের অ্যান্ড্রোজেনিস হ্যাপ্লয়েড। দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর হচ্ছে সোমাক্লোনাল ভ্যারিয়েশন, এটা হচ্ছে পালনের মাধ্যমে বর্ধনশীল একই উদ্ভিদের দেহজ কোষ সমষ্টি কখনো কখনো কিছু বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এইরূপ কোষ সমষ্টিকে পৃথক পালনের মাধ্যমে রেখে পছন্দসই কোনো বৈশিষ্ট্যের আবির্ভাব হলে তা কৃষিকাজে ব্যবহার করা যায়। এভাবে রোগ প্রতিরোধী, পেস্টিসাইড প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে।
মূল্যবান যৌগের উৎপাদন, গ্লাইকোসাইড, উপক্ষার ইত্যাদি স্টেরয়েড এগুলো সংশ্লেষের জন্য টিস্যু কালচারকে কাজে লাগানো হয়। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, পছন্দসই বৈশিষ্ট্যের বহিরাগত জিন প্লাজমিডের সাহায্যে উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টে প্রবেশ করিয়ে পালন মাধ্যমে তাকে রেখে প্ল্যান্টলেট তৈরি করে জমিতে স্থানান্তরিত করে পরিণত উদ্ভিদ সৃষ্টি এবং চাষ উপযোগী করা সম্ভব হয়েছে। এই হচ্ছে টিস্যু কালচারের গুরুত্ব। এরপরে বাকিটা এরপরে সিঙ্গেল সেল প্রোটিন, এটা আমরা পরের দিন আলোচনা করব।